জেনারেল অর্গানিক কেমিস্ট্রির নবম ক্লাসে আমার সমস্ত ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। এটি একাদশ শ্রেণীর অর্গানিকের নবম লেকচার। আমরা যে বিষয় নিয়ে আজ শুরু করব সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের শ্রেণীবিভাগ। এটিকে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী দুটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে মুক্তমূলক ক্রিয়া কৌশল। মুক্তমূলক ক্রিয়া কৌশল কাকে বলবে না, মুক্তমূলক গঠনের মাধ্যমে যে বিক্রিয়াগুলি হবে তাদেরকে বলা হবে মুক্তমূলক ক্রিয়া কৌশল। মুক্তমূলক গঠনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে তাদেরকে বলা হবে মুক্তমূলক ক্রিয়া কৌশল। এবং পরের ধরনটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোলার বা আয়নীয় ক্রিয়া কৌশল। সেটা আয়ন তৈরির মাধ্যমে হবে। তাহলে আয়ন তৈরির মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হলে ওই বিক্রিয়ার ক্রিয়া কৌশলকে, মেকানিজমকে বলা হবে পোলার বা আয়নীয় ক্রিয়া কৌশল। এখন পোলার বা আয়নীয় ক্রিয়া কৌশলে যে বিকারকগুলি আয়ন রূপে অংশগ্রহণ করে, এখানে আমরা বলবো যে পোলার বা আয়নীয় ক্রিয়া কৌশলে, পোলার বা আয়নীয় ক্রিয়া কৌশলে যে বিকারকগুলি পার্টিসিপেট করবে, যে বিকারক, আমি শর্টে লিখছি, বিকারকগুলি অংশগ্রহণ করবে তাদের কি দুটি ভাগে আমরা ভাগ করব, চারজনে তাদের দুটি ভাগে ভাগ করব। কিসের ভিত্তিতে ভাগ করব না, এদের চার্জের প্রকৃতি। কিসের ভিত্তিতে না, চার্জের প্রকৃতি অনুসারে। চার্জের প্রকৃতি অনুসারে আমরা দুভাবে ভাগ করব। এক নম্বর হলো ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আসক্ত বিকারক। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আসক্ত বিকারক। তাহলে এই যে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আসক্ত বিকারক, এটা দেখে আমরা বুঝতে পারছি ইলেকট্রনের প্রতি এদের আসক্তি। যে সমস্ত বিকারকগুলির ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, এখানে আমরা একটু লিখি তোমাদের সুবিধা হবে, যে ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। এই বিকারকগুলির ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। তার মানে কি, ইলেকট্রন লাভিং স্পিসিস। তো কারা ইলেকট্রনকে ভালোবাসবে? যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে, তারাই ইলেকট্রনগুলোকে ভালোবাসবে, ঠিক আছে। তাহলে তারা হবে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কাদেরকে আমরা বলবো না, যেসব বিকারক ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং যারা ইলেকট্রন সমৃদ্ধ অণু বা অ্যানায়ন থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তাদেরকে বলা হবে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল হলো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং ওরা কি করবে, ইলেকট্রন সমৃদ্ধ যে অণু বা অ্যানায়ন, ইলেকট্রন সমৃদ্ধ অণু বা অ্যানায়নের থেকে ইলেকট্রন জোড় নেবে, এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তাহলে ভালো করে বোঝানো, ইলেকট্রোফাইল কাকে বলে? ইলেকট্রোফাইল গুলো হচ্ছে ইলেকট্রন ঘাটতি, যাদের ইলেকট্রন ঘাটতি থাকবে এবং যারা ইলেকট্রন সমৃদ্ধ বা অ্যানায়ন মানে কি, সোর্স অফ ইলেকট্রন, অ্যানায়নের থেকে ইলেকট্রন জোড় নেবে এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তাদেরকে বলা হবে ইলেকট্রোফাইল। ইলেকট্রন লাভিং স্পিসিস মনে রাখবে, যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তারাই তো ইলেকট্রনকে ভালোবাসবে। আচ্ছা, উদাহরণে আমরা যদি বলি, তাহলে পজিটিভ আধানযুক্ত ইলেকট্রোফাইল আমরা বলবো H+। দেখো এর তো ঘাটতি আছে, H+, H3O+, Cl+, NO2+, এটা হচ্ছে পজিটিভ আধানযুক্ত ইলেকট্রোফাইল। এবং
প্রোসোম ইলেকট্রোফাইল আমরা দেখতে পারবো। প্রোসোম ইলেকট্রোফাইল কারা হবে না, যাদের এদের ক্ষেত্রেও ইলেকট্রনের ঘাটতি থাকবে, তারা হচ্ছে গিয়ে BF3। আমরা জানি এর অষ্টক পড়তে হয়নি, তাই এ প্রোসোম হওয়া সত্ত্বেও কিন্তু ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। AlCl3, FeCl3, এছাড়া রয়েছে SO3, CCl2 ইত্যাদি। আমাদের পরের টপিক নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আসক্ত বিকারক। নিউক্লিয়াস আসক্ত বিকারক, নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আসক্ত বিকারক। নিউক্লিয়াস আসক্ত বিকারক কারা হবে না, যারা ইলেকট্রন সমৃদ্ধ, যারা ইলেকট্রন সমৃদ্ধ এবং এরা ইলেকট্রন ঘাটতি, এরা কি করে না ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু বা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু বা ক্যাটায়নকে ইলেকট্রন জোড় দান করে, ইলেকট্রন জোড় দান করে এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তাহলে আমরা নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আসক্ত বিকারক কাদেরকে দেখলাম, যারা ইলেকট্রন সমৃদ্ধ, ইলেকট্রন রিচ স্পিসিস, ইলেকট্রন তারা ইলেকট্রনকে ভালোবাসছে না, তারা নিউক্লিয়াসকে ভালোবাসছে। এরা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু বা ক্যাটায়নকে ইলেকট্রন জোড় দান করে এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তাহলে আমরা কি দেখলাম, ইলেকট্রোফাইল কি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, সেজন্য ইলেকট্রনকে পছন্দ করে, এবং নিউক্লিওফাইল হলো যারা ইলেকট্রন সমৃদ্ধ এবং যারা নিউক্লিয়াসকে পছন্দ করে। ঠিক আছে, ইলেকট্রোফাইল ছিল ইলেকট্রন লাভিং স্পিসিস এবং নিউক্লিওফাইল হলো নিউক্লিয়াস লাভিং স্পিসিস। ঠিক আছে, এদের উদাহরণ আমরা যদি বলি, নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল হবে Cl-, Br-, OH-, F-, CH3O- ইত্যাদি ইত্যাদি। এবং প্রোসোম নিউক্লিওফাইলের উদাহরণ হবে H2O, NH3 ইত্যাদি ইত্যাদি। H2O, NH3 তার সাথে আরো আমরা করতে পারবো ROH, NR3 ইত্যাদি ইত্যাদি। কেন এরা প্রোসোম হয়েও এরা কেন নিউক্লিয়াস আসক্ত? কারণ এরা ইলেকট্রন রিচ, এদের কাছে ইলেকট্রন আছে। দেখো আমরা জানি, আমরা যখন জলের VSE পেয়ার করেছিলাম তখন কি দেখেছিলাম, এক জোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। অ্যামোনিয়ার কাছেও একটি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। সুতরাং এরা নিউক্লিয়াস আসক্ত বিকারক। জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। জৈব বিক্রিয়ার যেগুলি হয় সেগুলো কত ধরনের হতে পারে না, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া এবং পুনর্বিন্যাস বিক্রিয়া। এগুলি আমরা আস্তে আস্তে ডিটেলে আলোচনা করব। আমাদের প্রথম টাইপ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি না, যে বিক্রিয়ায় কোনো জৈব অণুতে উপস্থিত কোনো পরমাণু বা গ্রুপ অপর কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে এখানে আমরা কি দেখলাম, একটা গ্রুপ অপর কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, সরে যাবে। যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ আমরা নিই, যদি আমরা এরকম একটা উদাহরণ নিই যে CH3Cl ছিল, এখানে আমরা KOH দিলাম। তো KOH দেওয়ার ফলে কি হলো, এখানে যে এই যে Cl গ্রুপটি ছিল, এই Cl গ্রুপটির বদলে যদি
CH3OH হয়ে যায়। তাহলে আমরা কি দেখছি, এখানে যে Cl গ্রুপটি ছিল সেটি কিসে কনভার্ট হয়ে গেল, সেটি কনভার্ট হয়ে গেল OH এ। তাহলে OH কি করলো, OH Cl কে সরিয়ে নিজে বসে গেল। সুতরাং এই ধরনের বিক্রিয়াগুলিকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। বোঝা গেল? কাউকে সরিয়ে অন্য কেউ বসে যাওয়ার যে বিক্রিয়া সেগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো যে আক্রমণকারী যে বিকারক একটি নিউক্লিওফাইল, এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াতে আক্রমণকারী বিকারক একটি নিউক্লিওফাইল যদি হয় তখন তাকে বলা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, আমরা কি দেখলাম, আক্রমণকারী বিকারক যদি একটি নিউক্লিওফাইল হয় তাহলে এই বিক্রিয়াটিকে কি বলা হবে, বিক্রিয়াটিকে বলা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা কি বলি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, একে SN নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলা হয়। N ফর নিউক্লিওফিলিক, NuClEOPHILIC নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবারে যে আমার এই সমস্ত বিক্রিয়াগুলির ক্ষেত্রে যে হার নির্ণায়ক ধাপ, হার নির্ণায়ক ধাপে যতগুলি কণা বা হার নির্ণায়ক ধাপে যতগুলি কণা অংশগ্রহণ করে তার উপর ডিপেন্ড করে আমরা এই ধরনের বিক্রিয়ার আণবিকতা, এই ধরনের বিক্রিয়া তাই হবে আণবিকতা। যেমন হার নির্ণায়ক ধাপে যতগুলি কণা কি কি হতে পারে, কণা হতে পারে, অণু হতে পারে বা আয়নও হতে পারে। এই যে কণাগুলো অণু বা আয়নও হতে পারে, তাহলে হার নির্ণায়ক ধাপে যতগুলি কণা পার্টিসিপেট করবে সেটি হবে বিক্রিয়ার আণবিকতা। হার নির্ণায়ক ধাপে যতগুলো কণা অংশগ্রহণ করে সেটি হলো বিক্রিয়াটির আণবিকতা। এই যে আণবিকতা এক যদি হয়, মানে একটি কণা পার্টিসিপেট করলে সেটিকে বলা হবে SN1। ঠিক আছে, যদি দুটি বিক্রিয়ক পার্টিসিপেট করে তখন তাকে বলা হবে SN2। মনে রাখবে, হার নির্ণায়ক বিক্রিয়াতে হার নির্ণায়ক যে ধাপটিতে সেটাতে যদি অর্থাৎ বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন যদি একটি মাত্র কণার উপরে ডিপেন্ড করে তখন ওই বিক্রিয়াটা হবে SN1, এবং হার নির্ণায়ক ধাপটি যদি দুটি কণার উপর ডিপেন্ড করে তখন তাকে বলা হবে SN2 রিঅ্যাকশন। আমরা এখন SN1 নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইউনিমলিকুলার। ঠিক আছে, এখন আমরা দেখব কেমন হয়। আমরা একটা উদাহরণ নিচ্ছি এখানে, CH3 ঠিক আছে, এখানে আমরা KOH নিচ্ছি। KOH-টা যখন ভাঙবে তখন K+ এবং OH- পাবো। এখানে OH- নিউক্লিওফাইল হবে এবং আমরা প্রোডাক্ট পাবো CH3 COH KBr। তাহলে ফুল রিঅ্যাকশনটা আমরা দেখছি, CH3 CBr KOH, তার থেকে পাচ্ছি আমরা CH3 COH KBr। কেমন করে আসছে দেখা যাক। এই বিক্রিয়াটি আমরা দুটি ধাপে
হয় বলে আমরা জানি। দুটি ধাপের মধ্যে কি কি রয়েছে? প্রথম ধাপে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। প্রথম ধাপে কি হচ্ছে? ফার্স্ট স্টেপে আমাদের আছে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। সেখানে কি দেখছি আমরা, যে এই যে CH3 ছিল, এই স্ট্রাকচারটা কেমন হবে না, CH3 এদিকে CH3 হয়ে গেল, C হলো, এবং এর সাথে যে Br জুড়ছে, সেখানে প্রথম স্টেপে কি হচ্ছে, দিস ইজ স্লো স্টেপ, ব্রোমিনটা বেরিয়ে গেল। বেরিয়ে গেলে কি হবে, এই যে কার্বন আছে সেটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। দেখো এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর স্টেবিলিটি খুব ভালো, এবং তার সাথে যে ব্রোমিনটা আছে সেটা কি তৈরি হয়ে যাবে, প্লাস Br মাইনাস। এইখানে যে কার্বোক্যাটায়নটি তৈরি হলো, তার স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে রিঅ্যাকশনের রেট। ঠিক আছে, তাহলে এইখানে যেটা পেলাম সেটা পরবর্তী স্টেপে কাজে লাগবে। সেকেন্ড স্টেপ আমরা এখানে দেখছি, ওখানে যেটা আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছিলাম CH3 C+, সেখানে কি হচ্ছে না, এখানে যে KOH থেকে OH মাইনাস পেলাম সেটা এখানে অ্যাটাক করবে, এবং এটা অ্যাটাক করলে কি পাবো আমরা, সেটা একটা ফার্স্ট রিঅ্যাকশন, এবং কি প্রোডাক্ট পাবো, C, যেটা CH3 গুলো ছিল সেগুলো লিখে দিলাম, এবং এখানটাতে OH-টা এখানে অ্যাটাক করলো বলে এখানে OH-টা জুড়ে গেল। ঠিক আছে, এটি হয়ে গেল আমার ফুল রিঅ্যাকশন। তাহলে বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়ার হার হবে, বিক্রিয়ার হার কেবলমাত্র যে বিকারক, এই যে বিকারক এর গাঢ়ত্বের উপরেই কিন্তু ডিপেন্ড করবে। এখানে যে অ্যাটাকিং যে রিএজেন্ট OH মাইনাস KOH, বা এখানে অ্যাটাকিং নিউক্লিওফাইল OH মাইনাসের কনসেন্ট্রেশনের উপর বা গাঢ়ত্বের উপর ডিপেন্ড করবে না। তাই বিক্রিয়াটি হবে SN1 ইউনিমলিকুলার রিঅ্যাকশন। মানে SN1 কেন হলো না, যদি এই যে CH3 এর গাঢ়ত্বের উপরও যদি রিঅ্যাকশন রেট ডিপেন্ড করতো, এবং তার পাশাপাশি KOH এর গাঢ়ত্বের উপরও যদি ডিপেন্ড করতো, তখন এই রিঅ্যাকশনটা হতো SN2। কিন্তু যেহেতু এই বিক্রিয়াটি কেবলমাত্র এই একটা উপরে ডিপেন্ড করছে, এর গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করছে, তাই রিঅ্যাকশনটি SN1। তাহলে বিক্রিয়ার হার ইকুয়ালস টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3 CBr। ঠিক আছে, এটা হয়ে গেল SN1 রিঅ্যাকশন। এটিকে আমরা আরেকটু অন্যভাবে যদি বোঝার চেষ্টা করি, দেখো ছিল আমাদের CH3 CBr, এটাকে আমরা স্ট্রাকচারালি লিখতে পারি যে CH3 Br। ঠিক আছে, এখানে এইখানটাতে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, যেটা ডটেড লাইনে সেটা বিলো দ্য প্লেন, এবং এইটি এবং এইটি, অর্থাৎ এই উপরে CH3 এবং এই Br হচ্ছে প্লেন অফ পেপারে আছে। আচ্ছা, তাহলে এখানে যখন ফার্স্ট স্টেপে কি হচ্ছে, ব্রোমিন বেরিয়ে যাচ্ছে এবং আমরা একটা কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়ন পাচ্ছি, CH3 প্লাস, এবং এই যে এটিকে আমরা এখানে লিখব, এটা এখন তৈরি হয়ে গেল, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন হয়ে গেল। এটিকে আমরা পরের স্টেপে লিখছি, মাঝখানটা লিখি CH3
CH3 CH3 প্লাস। এখন এইটি কিন্তু একটা ত্রিকোণীয় সমতলীয় একটা আয়ন। এখানে আমরা মনে রাখবো KOH এর থেকে আসা OH মাইনাস যদি এইখানে অ্যাটাক করে এই সাইড থেকে, তখন কেমন প্রোডাক্ট হবে? তখন এটা OH হবে এবং এদিকে ছাতাটা এরকম ভাবে ফুটে যাবে। তাহলে এটা কি হলো? CH3 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 এবং OH মাইনাস আয়ন কিন্তু এই দিক বরাবরও অ্যাটাক করতে পারে। এই দিক বরাবর অ্যাটাক করলে কি হবে? এই যে তিনটা CH3 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 সেটা এই দিক চলে আসবে। এটা হয়ে গেল CH3 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 এই দিক বরাবর OH হয়ে গেল। তো এরকম ভাবেও কিন্তু আমরা ক্লাস 12 এ আমাদের স্টিরিওকেমিস্ট্রি অনুযায়ী এরকম ভাবে করতে হবে। তো এটা হলো SN1 রিঅ্যাকশন। ঠিক আছে, SN1 রিঅ্যাকশন আমরা তাহলে দেখলাম। প্রথমে ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন, এখানে প্রথমে বিআর বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন হলো। কার্বোক্যাটায়ন হওয়ার পরে আমাদের দুদিক থেকে অ্যাটাক হবে। OH মাইনাস এদিক থেকে অ্যাটাক করলে ছাতাটা এদিকে ফুটে গেল, আর যদি OH মাইনাসটা এই দিক থেকে অ্যাটাক করে তাহলে ছাতাটা এই দিক বরাবর। কখনো এই দিক বরাবর ছাতাটা ফুটে যাচ্ছে, আবার কখনো ছাতাটা এই দিক বরাবরও ফুটে যাচ্ছে। তাহলে এটা আমাদের হয়ে গেল SN1 রিঅ্যাকশন। SN2 বিক্রিয়া, যে সমস্ত বিক্রিয়া SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে সংঘটিত হবে তাদেরকে SN2 বিক্রিয়া বলে। মনে রাখবে এই বিক্রিয়াটি কিন্তু 2 কেন না, এই বিক্রিয়াটির হার নির্ণায়ক ধাপে বিক্রিয়াটির যে হার তা কিন্তু দুটো বিক্রিয়কের উপরেই ডিপেন্ড করবে, সেজন্য এটা SN2। এখানে একটার উপর ডিপেন্ড করছিল কেবলমাত্র বিকারকের উপর ডিপেন্ড করছিল, অ্যাটাকিং নিউক্লিওফাইল উপরে করেনি, তাই এটা কিন্তু SN1 ছিল। এখন দুটোর উপর ডিপেন্ড করবে, তাই আমরা এটা হবে SN2 রিঅ্যাকশন। ঠিক আছে, এ মনে রাখবে এটা যেমন দুটো স্টেপ প্রসেস ছিল SN1টা, এটা হবে সিঙ্গেল স্টেপ প্রসেস। উদাহরণ বিক্রিয়া, উদাহরণ CH3Br প্লাস KOH, এখান থেকে আমরা পাবো CH3OH প্লাস KBr। এখানে এটা হচ্ছে সাবস্ট্রেট, এটাকে বলা হয় সাবস্ট্রেট, এটা হচ্ছে নিউক্লিওফাইল। এখান থেকে যে OH মাইনাস পাবো এটা হবে নিউক্লিওফাইল। এটা নিউক্লিওফাইলটা কোনটা? নিউক্লিওফাইল হবে OH মাইনাস, এটা হচ্ছে প্রোডাক্ট, প্রতিস্থাপিত যৌগ। মেকানিজম আমরা যদি করি, এখানে CH3Brটাকে আমরা লিখব হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, CH3 হয়ে গেল, এখানে Br আছে। এখানে যে OH মাইনাস, আমরা KOH থেকে আমাদের OH মাইনাস আসবে, এই OH মাইনাস এসে ব্যাক সাইড অ্যাটাক করবে। ভালো করে দেখো, এই OH মাইনাসটা এসে ব্যাক সাইডে অ্যাটাক করবে। ব্যাক সাইডে অ্যাটাক করলে কি হবে? এই দিক থেকে যদি বাতাস, মনে করো একটা ছাতা আছে, যদি উল্টা দিক থেকে হাওয়া দিয়ে দিল, যেদিকে ছাতাটা ধরে আছো সেদিকে যদি বাতাস দিয়ে দেয় তাহলে ছাতার কি হয়ে যাবে? উল্টা দিকে ফুটে যাবে। তাহলে এইখানটাতে এই দিক বরাবর যদি অ্যাটাক করে তখন কি হবে? লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। এই গ্রুপটা হচ্ছে লিভিং গ্রুপ, মানে যে গ্রুপটা বেরিয়ে যাবে, এবং ছাতাটা একদম উল্টা দিকে ফুটে যাবে। তাহলে এখানে OH মাইনাসটা অ্যাটাক করলো কোন দিকে? ব্যাক সাইডে। তাহলে এটা হয়ে যাবে Br এর বদলে OH, বাদ বাকি যা ছিল সেম, হাইড্রোজেন হাইড্রোজেন। এটা কিন্তু সিঙ্গেল স্টেপ প্রসেস, এবং এই বিক্রিয়া, যে বিক্রিয়া হার তা কিন্তু এই যে সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করছে এবং নিউক্লিওফাইলের উপরও ডিপেন্ড করছে, তাই এটা কিন্তু SN2 রিঅ্যাকশন। তাহলে আমরা লিখব যে বিক্রিয়া হার will be K into concentration of CH3Br into concentration of attacking nucleophile also। সেজন্য কি দুটোর উপরে যেহেতু ডিপেন্ড করছে, তাই বিক্রিয়াটা কিন্তু SN2 রিঅ্যাকশন। ঠিক আছে, যদি একটার উপরে ডিপেন্ড করতো তখন হয়তো SN1 হতো, কিন্তু এটা যেহেতু দুটোর উপর ডিপেন্ড করছে তাই বিক্রিয়াটা কিন্তু SN2
টু রিঅ্যাকশন। এখন আমরা SN1 এবং SN2 রিঅ্যাকশনের বিক্রিয়া হারের অর্থাৎ কোনটা বেশি ভালো হবে কোনটা খারাপ হবে তার একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। এখানে যেমন আমরা কতগুলো যৌগ নিয়েছি, CH3X, CH3CH2X, CH3 হোল 2 CHX, CH3 হোল 3 CX। এখানে X কি? X হচ্ছে এখানে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ মানে কোনগুলো? যে গ্রুপগুলো বেরিয়ে যাবে। সাধারণত এগুলো আয়োডিন হয়, Cl হয়, Br হয়। ঠিক আছে, আয়োডিন এখানে সব থেকে ভালো লিভিং গ্রুপ। হ্যাঁ, তাহলে এখানে আমরা আয়োডিন হিসাবে নিয়েছি CH3I, CH3CH2I, CH3 হোল 2 CHI, CH3 হোল 3 CI। তাহলে আমরা এখন দেখব। তো SN1 এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে SN1 এর ক্ষেত্রে বিক্রিয়ার হার ডিপেন্ড করছিল যে বিকারকের গাঢ়ত্বের, শুধুমাত্র বিকারকের গাঢ়ত্বের উপর। এবং এই রিঅ্যাকশনটি তখন ভালো হবে যদি এই যে এই বিক্রিয়ার মাঝে যে আমাদের যে আয়নটা হলো তার স্টেবিলিটির উপর। এবং তোমরা আগের ক্লাস তোমরা দেখেছো যে এইটি স্টেবিলিটি, কোনো একটা আয়নের স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে না, ওতে উপস্থিত আলফা হাইড্রোজেনের উপর। এবং আলফা হাইড্রোজেন যত বেশি হবে, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা তত বেশি হবে এবং যৌগটি তত বেশি স্টেবল হবে। তাহলে এখন এই যে CH3I আছে, সেটা যদি আয়োডিন বেরিয়ে যায় তখন কি পাবো আমরা? CH3+। এখানে লিভিং গ্রুপ কটা? এখানে আলফা হাইড্রোজেন কটা? একটাও নেই। এখানে আফটার I মাইনাস যখন বেরিয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? CH3CH2+। এখানে আলফা হাইড্রোজেন কটা? আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 0, আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 3। এইখানে যখন আয়োডিনটা বেরিয়ে যাবে তখন আমাদের কি তৈরি হবে? এইটি তৈরি হবে, CH+। তাহলে এইখানে আলফা হাইড্রোজেন কটা? 3 আর 3 আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 6। এবং এইখানে আয়োডিন যখন বেরিয়ে যাবে তখন কি তৈরি হবে? এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবং এখানে আলফা হাইড্রোজেন কখানা? 3 3 6 আর 3 9 খানা। আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 9। সুতরাং এর স্টেবিলিটি বেশি। এবং আমরা একটু আগেই বললাম যে SN1 রিঅ্যাকশনে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো তার স্টেবিলিটির উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে। তাহলে এইখানটাতে যে আমরা চারখানা যে আমরা কার্বোক্যাটায়ন দেখছি, সেখানে কোনটা স্টেবিলিটি বেশি? এইটি স্টেবিলিটি বেশি। সুতরাং SN1 রিঅ্যাকশনের রেট এখানে সব থেকে বেশি হবে। তাহলে SN1 এর রিঅ্যাকশন রেট উইল ইনক্রিজ ইন দিস ফেজ। এখানে SN1 রেট বাড়বে। ঠিক আছে, যত ভারী, মনে রাখবে, যত ভারী ভারী গ্রুপ থাকবে তত SN1 রিঅ্যাকশন রেট বাড়বে। কারণ যে কার্বোক্যাটায়ন তৈরি হবে তার স্টেবিলিটির উপর SN1 রিঅ্যাকশনের ডিপেন্ড করবে। সুতরাং এই দিক থেকে এই দিক গেলেই SN1 এর রিঅ্যাকশন রেট বাড়বে। আর SN2 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যাক সাইড অ্যাটাক করতে হয়। SN2 এর ক্ষেত্রে কি অ্যাটাক করতে হয়? ব্যাক সাইড অ্যাটাক করতে হয়। তো ব্যাক সাইড অ্যাটাক কখন করা সহজ হবে? ব্যাক সাইড অ্যাটাক তখন করা সহজ হবে যখন এই জায়গাটা কম ভিড় থাকবে। ব্যাক সাইড অ্যাটাক করা 80 এবং 80 ক্ষেত্রে। এখন দেখো কোনটার ক্ষেত্রে? 80 এবং 80। আচ্ছা, আমরা অন্য কথা একটু লিখি। এই যে দুটো যৌগ লিখছি, এই দুটোর মধ্যে ব্যাক সাইড অ্যাটাক করা কোনটার ক্ষেত্রে সহজ হবে? দেখো এইখানটা থেকে অনেক ভিড় আছে, বড় বড় গ্রুপ আছে, এখানে অনেক ভিড় আছে, কিন্তু এখানে কি গ্রুপ আছে? ছোট ছোট গ্রুপ আছে। তাহলে ব্যাক সাইড অ্যাটাক কোথায় করা সহজ হবে? ব্যাক সাইড অ্যাটাক করা সহজ হবে এই কার্বনটিতে। আর এখানে ব্যাক সাইড অ্যাটাক করা সহজ হবে না। এবং ব্যাক সাইড অ্যাটাক হলে কি রিঅ্যাকশন হয়? ব্যাক সাইড অ্যাটাক হলে SN2 রিঅ্যাকশন হয়। তাহলে এইখানে যে উদাহরণগুলো আমরা দেখছিলাম, কোথায় ব্যাক সাইড অ্যাটাক করা সুবিধা হবে? এই কার্বনে নাকি এই কার্বনে?
ব্যাক সাইড কোথায় কম ভিড় আছে, এই কার্বনটিতে নাকি এই কার্বনটাতে, কোনটাতে, কোন কার্বনে ভিড় কম আছে, এই কার্বনে। সুতরাং এইখানে কিন্তু SN2 রিঅ্যাকশনের রেট কোন দিক বরাবর বাড়বে, SN2 রিঅ্যাকশন রেট এদিকে লিখব, SN2 রিঅ্যাকশন রেট বাড়ে। বোঝা গেল? যত মনে রাখবে, যত ভিড় বাড়বে, এদিকে দেখো একটা এখানে এদিকে গেলে কি হচ্ছে, ভিড় বাড়ছে, CH3 গ্রুপের পরিমাণ বাড়ছে, SN1 রিঅ্যাকশনের রেট বাড়বে। এবং যত ভিড় কমবে, দেখো এদিক বরাবর কি ভিড় কমে যাচ্ছে, হ্যাঁ, এদিক বরাবর গেলে ভিড় কমে যাচ্ছে। এখানে 3খানা CH3 গ্রুপ, এখানে 2খানা CH3 গ্রুপ, এখানে 1খানা CH3 গ্রুপ, এখানে একটাও CH3 গ্রুপ নাই। তাই এই দিক থেকে এই দিক গেলে SN2 রিঅ্যাকশন রেট বাড়বে। মনে রাখবে, যেদিকে SN1 এর রেট বাড়বে তার উল্টা দিকে SN2 এর রিঅ্যাকশন রেট বাড়বে। জৈব রসায়নের নবম ক্লাস আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত SN1 SN2 রিঅ্যাকশন খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ SN1 SN2 রিঅ্যাকশন শুধু 11 নয়, ক্লাস 12ও খুব ভালো করে এবং উইথ স্টিরিওকেমিস্ট্রি পড়তে হবে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই বাড়িতে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল।